কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নির্বাচনের আগে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে যেমন এ রাজ্যে রাজনৈতিক সফরে আসছেন, ভোট প্রচারে আসছেন, ঠিক সেভাবেই তিনি একটি সাক্ষাৎকারও দিয়েছেন। যে সাক্ষাৎকারে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর একটি প্রশ্নের উত্তরে ভীষণই ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন কি ছিল, উত্তরই বা কি, আসুন একবার দেখে। দরকার পড়লে না হয় দুবার দেখব এই প্রশ্ন আর উত্তর, কিন্তু তারপরে বোঝা যাবে কেন নির্দিষ্টভাবে এই প্রশ্ন আর এই উত্তর নিয়ে আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। প্রথমে প্রশ্ন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর। ये सारा कुछ जो हुआ अमित शाह जी, सारा कुछ जो हुआ एसएससी स्कैम, बाकी स्कैम, कोल स्कैम, ये सब स्कैम में क्या ममता बनर्जी और उनके भतीजे का हाथ नहीं है? क्या उनको पता नहीं है? खुद व्यक्तिगत तौर पर उनके सारे मंत्रियों के खिलाफ एक्शन हुआ है, मगर उनके खिलाफ डायरेक्टली अभी तक नहीं हुआ। एक मिनट, वो इन्वॉल्व है या नहीं है वो तो सारे प्रूफ एजेंसियों ने ढूंढने हैं, परंतु वो अगर कहती है मुझे मालूम नहीं है तो भी उनको शासन करने का अधिकार नहीं है। कि राजा ऐसा नहीं हो सकता कि आपका पूरा तिजोरी ही कोई लूट कर चला जाए और आप कहो कि मुझे मालूम नहीं है। आपकी सरकार में करप्शन हो रहा है, यू आर रिस्पॉन्सिबल फॉर दैट। एक तरह से उन्हें छूट मिली हुई अभी तक, ममता बनर्जी और अभिषेक। कोई छूट नहीं मिली है, जांच चल रही है। कोई सेंस, अगर इस तरह की किसी को सेंस हो कि एक्शन, मैं क्या कंचे खेल रहा हूं को आपके इंटरव्यू में कह दूंगा और एजेंसी मुझे ब्रीफ नहीं करती भैया। वो एजेंसी तो अपना काम कर सीधी कोर्ट में जाएगी। এজেন্সি নিজের কাজ করছে, এজেন্সির রিপোর্ট আমিও পাই, আমার কাছেও আসে। এজেন্সি যা করার কোর্টে গিয়ে করবে, আদালতে গিয়ে করবে। অর্থাৎ এজেন্সিগুলো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পৌঁছানোর যথেষ্ট সূত্র বা প্রমাণ বা তথ্য থাকলেও পৌঁছবে না, মানে সরাসরি পৌঁছবে না, আদালতের অনুমতি নিয়ে পৌঁছবে। এজেন্সির পাঠানো রিপোর্ট দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি তাই মনে হচ্ছে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদৌ যুক্ত না হন, সেই রাস্তাও তিনি খোলা রেখে বলেছেন, সেই সম্ভাবনার কথাও খোলা রেখে বলেছেন। সে তো এজেন্সি তদন্ত করে ঠিক করবে যে তারা আদৌ যুক্ত কি যুক্ত নয়। কিন্তু যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত যদি বলেন যে তিনি কিছুই জানতেন না, তাহলেও কি তার পশ্চিমবঙ্গ শাসন করার আর অধিকার থাকে? আরও একবার শুনুন মন দিয়ে, একেবারে শুরুতে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য শাসন করার অধিকার নেই যদি তিনি কিছু নাও জানেন সেক্ষেত্রেও? আর যদি তিনি সবটা জেনেই থাকেন আর তার নাম এসেই থাকে, তাহলেও অন্য কোনো খেলা নয়, অন্য কোনো সম্ভাবনার জায়গা নেই। এজেন্সি পৌঁছবেই, কিন্তু পৌঁছানোর সময় মাঝপথে সাক্ষী রেখে দেবে কি আদালতকে? আদালতে সাক্ষ্য গ্রহণের কথা, কিন্তু এক্ষেত্রে কি আদালতকে সাক্ষী রেখে তবে গ্রেফতার, তবে পৌঁছনো? আরও একবার শুনুন রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মেগা এক্সক্লুসিভ ইন্টারভিউর এই নির্দিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ये सारा कुछ जो हुआ अमित शाह जी, सारा कुछ जो हुआ एसएससी स्कैम, बाकी स्कैम, कोल स्कैम, ये सब स्कैम में क्या ममता बनर्जी और उनके भतीजे का हाथ नहीं है? क्या उनको पता नहीं है? खुद व्यक्तिगत तौर पर उनके सारे मंत्रियों के खिलाफ एक्शन हुआ है, मगर उनके खिलाफ डायरेक्टली अभी तक नहीं हुआ। एक मिनट, वो इन्वॉल्व है या नहीं है वो तो सारे प्रूफ एजेंसियों ने ढूंढने हैं, परंतु वो अगर कहती है मुझे मालूम नहीं है तो भी उनको शासन करने का अधिकार नहीं है। कि राजा ऐसा नहीं हो सकता कि आपका पूरा तिजोरी ही कोई लूट कर चला जाए और आप कहो कि मुझे मालूम नहीं है। आपकी सरकार में करप्शन हो रहा है, यू आर रिस्पॉन्सिबल फॉर दैट। एक तरह से उन्हें छूट मिली हुई अभी तक, ममता बनर्जी और अभिषेक। कोई छूट नहीं मिली है, जांच चल रही है। कोई सेंस, अगर इस तरह की किसी को सेंस हो कि एक्शन, मैं क्या कंचे खेल रहा हूं को आपके इंटरव्यू में कह दूंगा और एजेंसी मुझे ब्रीफ नहीं करती भैया। वो एजेंसी तो अपना काम कर सीधी कोर्ट में जाएगी। এজেন্সি নিজের কাজ করবে, আদালতে যাবে, কোথাও কাউকে কোনো ছাড় দেওয়া হয়। রিপোর্ট আসে, আমরাও জানতে পারি, কিন্তু যা হবে আইনের পদ্ধতি মেনে হবে।
আর তার সঙ্গে ওই শাসন করার অধিকার আছে কিনা সে প্রশ্ন। কিন্তু তার আগে গ্রেফতারির ভয় কিভাবে তৃণমূল কংগ্রেসকে জাঁকিয়ে বসছে, এই যে কথাটা, এই যে ইঙ্গিতটা দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্য কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে সব রিপোর্ট আছে, তারা যদি কাউকে গ্রেফতার করার প্রয়োজন হয় তাহলে আদালতের মারফতে যান। সেই আদালতেই তো আজকে আরও একবার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে আরও একবার নির্দিষ্ট কিছু ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকবার জন্য যাতে আদালত নির্দেশ দেয়, তার জন্য কি কাকুতি মিনতি। যদি আপনি হিসেব করে দেখেন তাহলে সব মিলিয়ে 18 ঘন্টা মতো সময়ের জন্যও তৃণমূল কংগ্রেসের রক্ষা কবচ লাগছে। তৃণমূল কংগ্রেসের আমি নির্দিষ্ট করে বলছি, যদিও আদালতে গেছিল রাজ্য সরকার, কিন্তু কেন তৃণমূল কংগ্রেস বলছি আপনি বিবরণটা শুনলেই বুঝতে পারবেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে। আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার যে শুনানি ছিল, প্রিয়াঙ্কা রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, সেই শুনানিতে আমরা দেখলাম কার্যত শুনানির কিছু হলোই না, তার কারণ অনেক বেলায় প্রায় 4:30-এরও পরে মামলাটি আসে শুনানির জন্য। কালকে পরবর্তী তারিখ দেওয়া হয়, কালকে শোনা হবে বলে। এরই মাঝখানে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী মুকুল রোহাতগি কি একটা প্রোটেকশন চেয়েছেন না? কার প্রোটেকশন, কিসের প্রোটেকশন, একটু স্পষ্ট করে বলবে? একেবারেই অনির্বাণ, দেখো এর আগের শুনানির দিনকেই আমরা দেখেছিলাম রাজ্যের তরফ থেকে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল সুপার নিউমেরারি অথবা অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত যেই নির্দেশ সিবিআইকে তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, সেখানে যদি সিবিআই তদন্ত করে মন্ত্রিসভার অনেকে নির্বাচনের মাঝে গ্রেপ্তার হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হয়েছিল রাজ্যের আইনজীবীর তরফ থেকে। সেই ক্ষেত্রে একটি রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারবে না, অর্থাৎ নো কোয়ারশিপ স্টেপ। এবং সেই যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচের যে মেয়াদ তা আজ শেষ হচ্ছে। তার কারণ আজকে শুনানিটি হওয়ার সম্ভাবনা ছিল, যদিও আজকে শুনানিটা হয়নি। আগামীকাল এই শুনানির জন্য ধার্য করা হয়েছে, শীর্ষ আদালতের তরফ থেকে ধার্য করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে বিচারপতি যখন এই বক্তব্য জানাচ্ছিলেন যে আগামীকাল এই মামলার শুনানি হবে, তখনই আবার ফের আবেদন জানানো হয় যে এই অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত যেই রক্ষা কবচ এর আগের শুনানির দিন আদালত দিয়েছিল, সেই মেয়াদ যাতে পূর্ণ করা হয়, সেই মেয়াদ যাতে আরও বাড়িয়ে দেওয়া হয়, এমনটাই আবেদন জানানো হয়েছিল। এবং তার পরবর্তীকালে ইতিমধ্যেই যা উঠে আসছে, তারপরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বিরোধিতা করেন, এবং বিরোধিতা করার পরেই যা উঠে এসছে তা হলো প্রধান বিচারপতি কোনো রকম হস্তক্ষেপ করেননি এই বিষয়টির মধ্যে। তবে আগামীকাল এই মামলাটি শুনানির জন্য ধার্য করা হয়েছে। তবে যেই আকুতির কথা তুমি বলছিলে, যে আকুতি এর আগের শুনানির দিনেও নজরে এসেছিল, আজকেও একইভাবে রক্ষা কবচের আবেদন জানানো হয়েছে যাতে রক্ষা কবচ দেওয়া হয়। মাত্র কয়েক ঘন্টা বাকি হয়তো এই শুনানি, 24 ঘন্টা নেই। সেখানে প্রশ্ন, যখন এই মামলাটা শুনানি চলছিল, ওই মিনিট 10-এর শুনানি বিকেল 4:30, মামলার লিস্ট হচ্ছে আগামীকাল সকাল 10:30টার সময়। এই 18 ঘন্টার জন্য প্রোটেকশনটা, মানে গ্রেফতারি থেকে প্রোটেকশনটা মন্ত্রিসভার আছে কি নেই, এটা জানাটা তো জরুরি কেন? মানে এই বিশ্বাসটাও কি নেই রাজ্য সরকারের বা তার আইনজীবীর যে এই 18 ঘন্টার মধ্যে সিবিআই কিছু করবে না, নাকি এমন কিছু করে রেখেছেন তারা যে যখন তখন গ্রেফতার করা যায়? কোনো কারণে প্রিয়াঙ্কার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমার প্রশ্ন ছিল প্রিয়াঙ্কার কাছে, এটাই আমি আমার পিসিআরকে অনুরোধ করব, আমি কথা চালিয়ে যাব ততক্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে আবার যোগাযোগ করে, আমার জানার দরকার আছে প্রিয়াঙ্কার কাছ থেকে, আবার যোগাযোগ করে প্রশ্নটার উত্তর নেওয়ার আমি চেষ্টা করব। তার আগে একশন আমি এদিকে আপনার যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এক এক করে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করাই, যাদের সঙ্গে আজকের বিতর্ক করবো। আর বিতর্ক কী নিয়ে করব সেটা এখনও বলতে বাকি রেখেছি, তার কারণ প্রিয়াঙ্কার সঙ্গে আমার কথা বলার একটি গুরুতর অংশ বাকি রয়ে গিয়েছে, একটি প্রশ্ন আমার বাকি রয়ে গিয়েছে, একটি উত্তর আমার জানা বাকি রয়ে গিয়েছে। উত্তরটা পাই আমি, তারপরে নিশ্চিতভাবে আমার আজকের বিতর্কের প্রশ্ন আপনাদেরকে জানাবো। প্রিয়াঙ্কা, আবার আমার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। প্রিয়াঙ্কা, যেটা জিজ্ঞাসা করছিলাম, মাত্র 18 ঘন্টার জন্য একটি মন্ত্রিসভার প্রোটেকশনের এই কাকুতি মিনতি কেন? মন্ত্রিসভায় কারা থাকেন আমরা জানি, কোনো আইএস আইপিএস তো থাকেন না, থাকেন সব রাজনৈতিক লোকেরা। আর সেখানেই আমার প্রশ্ন, এরা কী এমন করে রেখেছেন মন্ত্রিসভার বৈঠকে যে 18 ঘন্টার মধ্যেও সিবিআই প্রোটেকশন না থাকলে তাদেরকে
গ্রেফতার করে ফেলতে পারে বলে তাদের এমন আশঙ্কা যে আইনজীবী মারফত বারবার বলে পাঠাচ্ছেন আমাদের প্রোটেকশনটা কি আছে প্রিয়াঙ্কা? অনির্বাণ, এইটার উত্তর দেওয়ার জন্য একটু পেছনের দিকে যাব। তোমার হয়তো মনে থাকবে এবং দর্শকদেরও আরেকবার আমি মনে করানোর চেষ্টা করব, এই মুহূর্তে তোমার সাথে যারা গেস্ট রয়েছেন, অতিথি রয়েছেন, তাদেরকেও একবার মনে করানোর চেষ্টা করব। কলকাতা হাইকোর্টে যখন এই সুপার নিউমারারি অর্থাৎ অতিরিক্ত যেই শূন্যপদ সংক্রান্ত যখন মামলা চলছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাটি ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মনীষ জৈনকে। মনীষ জৈন এসেছিলেন সেদিন হাইকোর্টে এবং বলেছিলেন বেশ কিছু কথা, এবং তিনি জানিয়েছিলেন কে কাদের নির্দেশে এই সুপার নিউমারারি যেই পোস্ট, সেই সুপার নিউমারারি পোস্টের বিষয়ে আলোচনা হয়েছে, কারা কারা সম্মতি দিয়েছিলেন, ক্যাবিনেটে কারা কারা ছিলেন, বেশ কিছু বিষয় সেদিন মনীষ জৈন তুলে ধরেছিলেন আদালতের সামনে। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওই দিনটা তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম অনির্বাণ, অর্থাৎ ক্যাবিনেটে কারা কারা থাকে, কারা কারা ছিল, কাদের উপস্থিতিতে এই বিষয়টি উঠে এসছে, কার ব্রেন চাইল্ড ছিল এই অতিরিক্ত শূন্য পদ এবং এই অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য এই অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি, সেই বিষয়টি যদি মনে করা যায়, সেই বিষয়টি যদি আরও একবার ফিরিয়ে আনা যায় আলোচনাতে, তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটার উত্তর যথেষ্ট পরিমাণে পরিষ্কার হয়ে যাবে অনির্বাণ, যে কেন এই রক্ষা কবচের জন্য এমন আকুতি মিনতি। তার কারণ আজ এই মুহূর্তে যারা যোগ্য চাকরি প্রার্থী বলে নিজেদেরকে বলছেন, তারা অনশনে বসে আছেন, আর অযোগ্যদের জন্য যেই যোগ্য চাকরি প্রার্থীদের যারা চাকরি করছিলেন, প্যানেল বাতিল হওয়ার সাথে যাদের চাকরি গেছে, তারাও বুঝতে পারছেন এবং গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন রাজ্যের এই আকুতি মিনতির কথা। তার কারণ একটাই, কাকে বাঁচানোর জন্য এই আকুতি মিনতি, সেই প্রশ্ন যেরকম থাকবে, তবে তুমি ঠিক যেই প্রশ্নটা করছিলে যে কেন এই আকুতি মিনতি, তার উত্তর হয়তো অনির্বাণ মনীষ জৈন যেদিনকে এসে আদালতে বলে গেছিলেন, নিজের বক্তব্য জানিয়ে গেছিলেন, সেই দিনের কথাটা মনে করলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। প্রিয়াঙ্কা জানাচ্ছিলেন আজকে সুপ্রিম কোর্টের শুনানি পর্ব, এবং সেই শুনানিতেও মাত্র মিনিট 10-এর শুনানি হবে সব মিলিয়ে, ঠিক 18 ঘন্টা পরে শুনানি। তার মধ্যেও রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীর কি কাকুতি মিনতি, ওই প্রোটেকশনটা থাকছে তো আগামী 18 ঘন্টার জন্য হলেও থাকছে তো, মানে মন্ত্রিসভার কাউকে যে গ্রেফতার করা যাবে না বলেছিলেন হুজুর, থাকছে তো। তাই এখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এজেন্সির সব রিপোর্ট আদালতে যায়, আর আদালত আগামীকাল শুনবে এই মামলা। আর অনেক অজস্র মামলা শুনছে, কিন্তু এটা আগামীকাল শুনবে, যেখানে রাজ্যের ছেলে মেয়েদের এই মুহূর্তে অন্তত 25,000 ছেলে মেয়ের তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন আমার অগ্নিবাণ। আদালত চাইলে যখন তখন জেলে মমতার মন্ত্রিসভা, আদালত চাইলে যখন তখন জেলে মমতার মন্ত্রিসভা, তাই কি 18 ঘন্টার ব্যবধানেও তর সইছে না, বারবার ঝালিয়ে নিতে হচ্ছে? আছে তো রক্ষা কবচটা আছে তো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, একে পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার একেবারে ডান দিক থেকে পরিচয় করা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির মুখপাত্র। আমার বাঁ দিকে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন আইনজীবী এবং তৃণমূল সমর্থক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা কান্দি থেকে। আমি একেবারে শুরুতে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসছি। এই কাকুতি মিনতি, মানে 18 ঘন্টার জন্য কাকে বিশ্বাস নেই? সিবিআইকে, আদালতকে, দেশের বিচার ব্যবস্থাকে, তদন্ত প্রক্রিয়াকে, কোনটাকে বিশ্বাস নেই? নাকি মন্ত্রিসভার এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করার পদ্ধতিটাতেই এমন কিছু ছিল কাঁপতে হচ্ছে সর্বক্ষণ? দেখুন, জনৈক গঙ্গারাম নাকি গঙ্গাধর বোধহয় নামটা ভুল হচ্ছে, মোটামুটি বিজেপি আরএসএসের গোটা ব্যাপারটাকে এমনভাবে পথে বসিয়ে দিয়েছেন যে এখন আর কোনো কিছু করেই খুব একটা মানে ভয় ঠয় হচ্ছে না। ওটা দিয়ে এটার উত্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা বলছি আর কি, আসছি এরকমভাবে কখন আবার কোথা থেকে কি কাটা ফুটে যাবে। ইতিহাস প্রশ্ন ভূগোলের উত্তর দিয়ে শুরু, কারণ সবটাই রিলেটেড তো, ভূগোল ইতিহাস সব পাল্টে দিচ্ছেন যারা, তারা এখন নিজেরাই পথে বসে তাদের টোপোগ্রাফিটাই পাল্টে। আমি ধৈর্য ধরে শুনছি অনির্বাণ, আমার বিশ্বাস আপনার বক্তব্যে এটার উত্তর পাওয়া যাবে। কি গঙ্গারাম না গঙ্গাধর কি বলছেন? আসছি যার বিরুদ্ধে একটা এফআইআর করতে পারেনি এখনো। গঙ্গারাম যেই হন, যার নাম নিয়েছেন ভিডিওটাতে, তিনি তো কি কত মেয়ে, কত মন্ত্রিসভার বৈঠক,
ক্যাবিনেটের বৈঠক এসব নিয়ে কথা বলেছেন? কোন দিন আবার কার পেছনে কি কাঁটা ফুটে যাবে আবার সত্যিটা সামনে চলে আসবে, মানে এইভাবে কি দরকার? দেখুন বিজেপি তার মধ্যে চেষ্টা করছে। আজকে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের সামনে 18 ঘন্টার জন্য রক্ষা কবচ চেয়েছে রাজ্যের সরকার, ভালো করেছে। এটা কি কোনো অন্যরকম কিছু বেরোতে পারে? অনেক কিছু বেরোতে পারে, বলছি তো সবই বেরিয়ে যাবে। এটা কি মিথ্যা? আমি বলে দিই যে সবই বেরিয়ে যাবে। এই ন্যারেটিভ তৈরির যে আপ্রাণ চেষ্টা কিছুটা, আর এর মধ্যে ন্যারেটিভ কি আছে অনির্বাণ? আছে তো, আছে। মুকুল রোহাতগি রাজ্য সরকারের আইনজীবী বারবার, আপনি কি এটাকে মিথ্যে বলছেন? আমি ন্যারেটিভ, আর আপনি বলতে পারেন, আপনার সেটা বলার অধিকার আছে, আপনি বলতে পারেন। ন্যারেটিভই আসছে। না, এটা ন্যারেটিভ নয়, আমি ন্যারেটিভে আসছি, শুনুন না, শুনলেই বুঝতে পারবেন কোথায় আসছি আমি। ন্যারেটিভটা এটাই যে বিজেপি বাদ দিয়ে বাকি সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই খুব খারাপ, করাপ্টেড ইত্যাদি ইত্যাদি, যতক্ষণ না তাদের মধ্যে কেউ বিজেপিতে যাচ্ছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে তদন্ত চলছে, প্রক্রিয়া, কত কিছু বললেন, নৈতিক অধিকার সরকার চালাবার, এই কথাটা উনি বললেন। আচ্ছা, তাহলে কোন হিসাবে অজিত পাওয়ারের সরকারের অংশ হওয়ার অধিকারটা রয়েছে কোন নৈতিক অধিকারে, কোন নৈতিক বিচারে? তাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে 70,000 কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত করতেন, সেটা আমি ছেড়েই দিলাম। তার নামে তো ইডি চার্জশিট অব্দি জমা করেছিল। তারপরে যেই তিনি জয়েন করলেন, বিজেপির সরকারে চলে গেলেন, উপমুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, কত কিছু হলেন। তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন দুর্নীতির প্রসঙ্গে নৈতিকতার কথা বলছেন, উনি নিজের সরকারের দিকে কি তাকাচ্ছেন? একবারও তাকাচ্ছেন না। একটা কথা উনি একদম 100% ঠিক বলেছেন, সেটা হচ্ছে এজেন্সিগুলি তার কাজ করছে। এজেন্সিগুলির কাজ কি? যত বিরোধী দল আছে তাদের পেছনে পড়ে থাকো, যদি বিজেপিতে যেতে চায় বা এনডিএতে যেতে চায় নিশ্চিতভাবে কাঁধে করে কোলে করে নিয়ে চলে যাও, তদন্ত বন্ধ করে দাও। আর যদি না যেতে চায় চেষ্টা করো জেলে পুরে দেওয়া যায় কিনা, যতটা সম্ভব এক টানা রেখে দাও, উইদাউট চার্জশিট, উইদাউট এনিথিং। আপনারা দেখেছেন কিছুদিন আগে সিবিআই তারা রাজ্যের কিছু সরকারি আধিকারিকের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না বলে তারা ট্রায়াল শুরু করতে পারছে না, অথচ জানা গেল যে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে মাননীয় রাজ্যপাল। রাজ্য সরকারের কোনো রকম পারমিশন দেওয়ার অধিকার পর্যন্ত নেই, অথচ সেই সিবিআই মাসের পর মাস চিফ সেক্রেটারি যেতে পারছে না। তারা জানতোই না, তারা নাকি জানতোই না যে রাজ্যপাল হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি। তারা মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে ভুল আবেদন করে। অর্থাৎ ট্রায়ালটা শুরু করতে রাজ্য সরকার আদালতে দিচ্ছে না, সিবিআই চিফ সেক্রেটারি বলছেন না। তাহলে আপনি বলছেন চিফ সেক্রেটারি জানেন না, তাহলে বলছেন সিবিআই জানেন। এটা অনির্বাণের কাছে প্রশ্ন করে এটা বিউটি আছে, আপনি যে প্রশ্নে যে উত্তর চাইছেন সেটা ছাড়া বাকি সব জানতে পারবেন। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করছেন, একবার তার বক্তব্যের নজর রাখবো। করতে চাই, নরেন্দ্র মোদী বলছেন যত চোর আর ডাকাত ইন্ডি জোট গড়েছে পরিবারকে বাঁচানোর জন্য, নিজেদের পরিবারের হাতে ক্ষমতা রাখার জন্য, আমি এই পরিবারবাদ, তোষণ আর দুর্নীতি থেকে ভারতকে মুক্তি দিতে চাই। নরেন্দ্র মোদী বলছেন যে আমি নলে জল দিয়েছি, জল জীবন মিশন, আপনারা পাননি, কোনো গ্রামে নলবাহিত জল আসেনি, মাঝখান থেকে খেয়ে ফেলেছে চোর মমতা। মোদিজি বলছেন আমি এবারে মায়েদের রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। নরেন্দ্র মোদী বলছেন আমি আরো 5 বছর 29 সাল পর্যন্ত বিনা পয়সায় চাল আর গম মাথা পিছু 5 কেজি করে দেব প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে। নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি 70 বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো। ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না, সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমার। আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে? ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ, সিএতে আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে। পারেও বলতে মিথ্যা কথা। বিজেপি এলে প্রথম মিথ্যাশ্রীটা ওকেই দেব। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ। উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে 956টা দাঙ্গা হয়েছিল, একটাও দাঙ্গা হয়নি। বিজেপির লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়,
কোন ধর্মের বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে। উত্তম সর্দারও জেলে গেছে, শেখ শাহজাহানও জেলে গেছে। বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে, বিজেপির লড়াই চোরেদের বিরুদ্ধে। ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দিবে বিজেপি। আপনি তো কুয়ার এঁদো ব্যাং এঁদো পুকুরে থাকেন, তৃণমূল পচা পুকুর। বিজেপি 18টা রাজ্যে সরকার চালায়, একটা মুসলমানের নাম বলুন তো। চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম থেকে তাড়িয়ে দিয়েছে, একটা নাম বলুন। আমি এইখানে এসে কান ধরে উঠবোস করব। পারবেন বলতে? পারবেন না। বরঞ্চ কুলতলি, বাসন্তী, গোসাবা, মগরাহাট, জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে। আমি কুলতলিতে এসেছিলাম, জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো? সুরাটে। জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায়? বলছে বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায়, আর মমতা ব্যানার্জি শাসিত রাজ্যে মানুষকে কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি। আপনার মুখে 13 বছরে চাকরির হিসাব নেই তো? কত চাকরি দিয়েছেন বলতে পারছেন না তো? আমি বলছি সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, আপনি আর আপনার ভাইপো মিলে করেছেন 2 কোটি বেকার। আপনি একটা শিল্পের কথা বলতে পারছেন না। আপনার আমলে টাটার কারখানাটাকে আপনি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন। কোথায় যাবে ছেলেরা? আপনি কি দিয়েছেন বাংলায়? ভাতা, ভিক্ষা, ভর্তুকি। 1,98,000 কোটি টাকা ঋণ করেছিল সিপিএম, আপনি করেছেন 6,93,000 কোটি টাকা ঋণ। 11তে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন 55 লক্ষ পরিযায়ী শ্রমিক। আপনি 5ই মে 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যদিও আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আপনাকে প্রাক্তন আমি করব এই জনগণকে নিয়ে, এই জনগণকে নিয়ে আমি করব। বেশি দিন বাকি নেই, 35টা সিট পাবো 4 তারিখে। এই বছরই ভোট হবে। ভাইপো যাবে জেলে, আর পিসি হবে প্রাক্তন। সুশাসন, ডবল ইঞ্জিন, নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। পিসির আমলে 3 বছরে ডাবলের কারখানা পালিয়েছে মধ্যপ্রদেশে। নৈহাটি জুট মিল, গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল বন্ধ হয়েছে। সুতোর কারখানা কেশরাম রেওয়ান, বলাগড় পালিয়ে গেছে বন্ধ হয়ে, তালা চাবি লাগিয়ে। ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে। আপনি বলুন তো পিসি, 13 বছরে একটা এয়ারপোর্ট বানিয়েছেন? উত্তর হবে না। একটা সিপোর্ট বানিয়েছেন, কুলপি সিপোর্ট, কতবার বলেছেন? সাগরে পোর্ট, কতবার বলেছেন? ধব্বাজি। এবারে বাজেটে বলছে সাগরে ব্রিজ বানাবো। সাগরে ব্রিজ আপনি বানাবেন? ওটা জাতীয় জলপথ, মামার বাড়ির আবদার। যত রকম মিথ্যা কথা আর 420 চিটিংবাজ। আপনি কালকে বলেছেন আমার আর আমার ভাইপোর নাম ধরতে ভয় পায় বিরোধীরা, পিসি আর ভাইপো বলে। আমি আজকে বলছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি করার আছে করে নেন, আপনার কি করার আছে করে নেন। আবার বলছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনি মেদিনীপুরে গিয়ে বলেন বাপ বেটা নন্দীগ্রামে কোথায় ছিল, আর আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা 11 সালের আগে? বড় বড় কথা, হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান,
আর কিছু তোলা গুন্ডাকে লাগিয়ে দিয়েছেন মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়। ধর্ষণ করো, লুট করো, গুন্ডামি চলবে না। 21 সালে নির্বাচনের পরে মানস শাহকে খুন করেছেন, বদলা আমরা নেব। আপনি কান খুলে শুনে রাখুন। গিয়াসউদ্দিন মোল্লার বেটা লালটু না লালু নাম জানি না, আমি এর পরের সভা জীবন তলায় করব, শওকত মোল্লা থাকে আটকাবে, পারলে আটকাবে। পরেশ রাম দাস বলেছিল ওর বুকের উপর হেঁটে এসছি, তারপরে বলেছে 4 তারিখের পরে এলে বেশি দেখে নিব। আমি 5 তারিখে আসবো, জুন মাসে। মোদিজি প্রধানমন্ত্রী হবে, লাড্ডু বাঁটবো এসে ক্যানিংয়ে। পরেশের ক্ষমতা থাকলে আটকাবি, আমাকে ভয় দেখাবে। লক্ষণ সেটকে প্যাকেট করা লোক আমি, 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি। ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন তো? জেতাবেন তো? পঞ্চায়েতের মতো ভোট হবে না, ভরসা রাখুন আমার উপরে। পঞ্চায়েতে আমরা করেছিলাম হাইকোর্ট থেকে, কেন্দ্র সরকার বিনা পয়সা 900 কোম্পানি প্যারামিলিটারি দিয়েছিল, এরা কাজে লাগায়নি। 2 দফায় দেখেছেন উদয়ন গুহরা মাথা নড়াতে পারেনি, কালকেও দেখবেন মাথা নড়াতে পারবে না। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। ভারতবর্ষের এই গণতান্ত্রিক রীতিনীতি আমরা পশ্চিমবঙ্গে করব। আপনি বলুন তো, 21 সালে ভোটের পরে 57 জন বিজেপি কর্মী খুন হয়েছে। গ্রামের পর গ্রাম এই যুবক ছেলেগুলোকে মেরেছে, ধরেছে। গ্রামের পর গ্রাম অত্যাচার করেছে। আপনি বলুন তো বন্ধু, উত্তরপ্রদেশে জোর লড়াই হয়েছিল ভোটে, একদিকে অখিলেশ যাদব এবং তার জোট, অন্যদিকে যোগীজির নেতৃত্বে বিজেপি। আমরা জিতেছি। একটা অভিযোগ আছে, 15টা রাজ্যে ভোট হয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, পাঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, কর্ণাটক, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, এত স্টেটে ভোট হয়েছে। কোথাও গুন্ডামি হয়? ভোটে মারামারি হয়? সবাই শান্তিতে বসবাস করে, একজন তো জিতবে, বাকিরা তো হারবে। কেন খুন? কেন অত্যাচার? কেন সন্দেশখালী মায়েদেরকে মাঝরাতে ডেকে নিয়ে যাবে পিঠা খাওয়ার জন্য? আমি এখান থেকে তরুণজ্যোতি তিওয়ারি আপনার কাছে আসবো। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, অনেকটা সময় আমাদের সরাসরি এই লাইভ টেলিকাস্টের বক্তব্য শুনতে গেছে, ফলে আমি বাকিদের কাছ থেকেও একটুখানি ব্রিফ এবং ক্রিস্প অ্যান্সার আশা করবো। আমি তরুণজ্যোতি তিওয়ারি আপনাকে জিজ্ঞাসা করছি, অমিত শাহ যে দখলের সঙ্গে বলছেন, দখল এজেন্সির রিপোর্ট জানি, কিন্তু ওরা আদালত থেকে নিয়ে আসে, তার মানে কি আদালতকেই এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করছে তৃণমূল? এত গালমন্দের কারণটা কি এই কারণে 18 ঘন্টার জন্য চাইছেন? না দেখো নির্বাণ, তৃণমূলের প্রবলেমটা হচ্ছে তৃণমূল বাংলার মানুষের ভোটটা চায়, হয়তো বাংলার মানুষকে চায় না। ইতিমধ্যে এজেন্সির রিপোর্ট কোর্টে জমা হয়েছে, কিছু নাম এসেছে রিপোর্টে। কি নাম এসছে? রাজ্যের এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম এসছে, বাপ্পাদিত্যর নাম এসছে, দেবরাজের নাম এসছে, কিছু এমএলএ, মালদা জেলার কিছু এমএলএর নাম এসছে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, 2 24 পরগনার কিছু এমএলএ প্রমিনেন্ট লিডারদের নাম এসছে, কিছু মিউনিসিপ্যাল হেডের নাম এসছে, আরও কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ কিছু লোকের নাম আছে। আমি বলছি রাজ্যসভার 8 থেকে 9 জন প্রমিনেন্ট মন্ত্রী, তার নাম আছে দুর্নীতিতে। কিছু প্রমিনেন্ট তৃণমূল নেতা, তারা এজেন্ট হিসাবে কাজ করে, তার রিপোর্ট করে জমা হয়েছে। আসলে আবার কী বলেন তো, এই সুপার নিউমারি পোস্ট, বুঝতে হবে, সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল অযোগ্যদের বাঁচানোর জন্য, এবং আজকেও যোগ্যদের ঢাল হিসেবে দাঁড় করানো হচ্ছে। এই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেতই না, যদি না ওই অর্ডারটার মধ্যে, একটা ডিরেকশনের মধ্যে 7 এবং 8 নম্বর পয়েন্টে এটা থাকতো যে সুপার নিউমারি পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ওটার জন্যই যাওয়া। ওটার জন্য কি হলো, সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করলো ক্যাবিনেট, মানে এডুকেশন মিনিস্টার, অ্যাপ্রুভ করলো ক্যাবিনেট, ফিনান্স ডিপার্টমেন্ট 330 কোটি টাকা বছরে খরচা হবে ব্যতিক্রমী নিয়োগ, যেগুলোকে বললো চোরগুলোকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল।
রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বললো না করা যায়, মন্ত্রিসভা পারমিশন দিল। পুরো ব্যাপারটা মানুষ জানে। আমি আবার বলছি, এটা চোরেদের মন্ত্রিসভা, এটা চোরেদের সরকার, এবং অনলি চোরেদের ইন্টারেস্টের কথা ভাবে, সাধারণ মানুষের কথা ভাবে না। এবং শেষ করবো এটা বলে, আমি আবার শুরু করলাম, এই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটটা চায়, সাধারণ মানুষকে চায় না। কারণ এই দুর্নীতি, এসএসসি দুর্নীতির মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদছে না 1.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, না 1.5 লক্ষ, এটা 1.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। 30 লাখ পরীক্ষার্থী ছিল, এক একটা পরিবারে 5 জন করে হলে 1.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার সম্পূর্ণ দায় এই তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি নির্মলবাবু আপনার কাছে আসি। অমিত শাহ যেটা বলছেন, এজেন্সি তো আদালতের কাছে যায়, ওরা আদালতে গিয়ে যা করার করবে। একটা জায়গাতে তিনি বলেছেন নীতিগতভাবে না জানলে শাসন করার অধিকার আছে, কারণ আমি আপাতত সেটাই যাচ্ছি না। আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছি, তার মানে কি আদালত চাইলে যখন তখন জেলে চলে যাবে মন্ত্রিসভা? 18 ঘন্টার জন্য তৃণমূল কংগ্রেসকে দৌড়তে হচ্ছে কেন, মানে বলতে হচ্ছে কেন? দেখুন, তৃণমূল এমনিতেই খুব অস্বস্তির মধ্যে রয়েছে বহু ক্ষেত্রে, মানে যা কিছুতেই হাত দিচ্ছে সেটাই একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং একটা জিনিস হচ্ছে, এখন তৃণমূলের কাছে সবটাই বিষ, যা কিছু তার বিরোধী সব কিছুই সে বিষ বলে মনে করে। যার জন্য এই যে আকুতি মিনতির কথা আপনি বলছেন, এই যে আকুতি যে মিনতির কারণটা কি? কারণ যে কোনো কারণে একটা ভীতি ঢুকে রয়েছে। ভীতি কি ঢুকে রয়েছে? যে এই মন্ত্রিসভা নিশ্চয়ই কোনো গর্হিত কাজ কোথাও একটা করেছে, এবং সবথেকে যেটা দুঃখের সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হিসেবে এই অন্যায়গুলো স্বীকার করবেন না, তার দলের কেউ এই অন্যায়গুলো স্বীকার করবেন না। তা এগুলো কি করে স্বীকার করানো যেতে পারে? স্বীকার করানো যায় দুভাবে। প্রথম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যদি তাকে ভোটে হারিয়ে দেন, তাহলে উনি হয়তো পরে ওনার সম্বিত ফিরে আসবে, বলবেন না আমাদের ভুল ছিল, আমরা যা বলেছি মানুষ কোনোটাই বিশ্বাস করেন। আর একটা হতে পারে, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, আদালত, তদন্ত, এই সমস্ত বিষয়গুলো, যার মাধ্যমে তাদেরকে দোষী প্রমাণ করা যাবে। এটা এখন পরিষ্কার হয়ে গেছে দিনের আলোর মতো যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গর্হিত কাজ করেছেন, এবং সরকারিভাবে সেটা করেছেন। তিনি তার নিজের মতো করে কিছু যুক্তি খাড়া করেছেন। এই যুক্তিগুলো গ্রাহ্য নয়, সেই যুক্তিগুলো আদালতের সামনে গ্রাহ্য কতটা হবে না হবে কালকে আপনি বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, হাইকোর্ট অলরেডি তার দেওয়া সমস্ত যুক্তিগুলো আমি সবই তার কাছেই দিচ্ছি, তার কারণ তিনিই তো সব কিছুর মাথা, তাকে মানে এড়িয়ে কেউ কিছু করতে পারে না। যদি উনি এখন বলেন আমি এটা জানি না, আমি ওটা জানি না, এগুলো উনি বলেন, কিন্তু যে কোনো কারণেই হোক উনি এই যে জাঁতাকলের মধ্যে পড়েছেন, এই জাঁতাকল থেকে উনি কিছুতেই বেরোতে পারছেন না, এবং এই জাঁতাকলটা উনি নিজে সৃষ্টি করেছেন। এর জন্য উনি নিজেই দায়ী। সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে উনি যতই ওনার এই জেদগুলো ফলাতে থাকবেন, ততই জাঁতাকলের কাঁটাগুলো তার গলায় চেপে বসবে, এবং উনি মানুষ থেকে বিচ্ছিন্ন হতে থাকবেন। এর থেকে আর বেশি কি বলা যায়? বেশ, আমার একটা জিনিস মনে হয়েছে, আমার ঠিক বা ভুল মনে হয়েছে, আমি অনির্বাণকে আরেকবার জিজ্ঞাসা করবো। পরিপ্রেক্ষিতে একদম আলাদা ছিল। এসএসসি ভবন অভিযান ছিল, সেই অভিযানে নজিরবিহীন সিকিউরিটি, নিরাপত্তা। সেদিনকার ওই নিরাপত্তার ছবিটার সঙ্গে আজকে আমি নিরাপত্তা চাওয়ার ছবিটার কোথাও একটা মিল খুঁজে পাচ্ছি। হতে পারে অনির্বাণ যেরকম বলছেন, অনির্বাণ এক্ষুনি আবার